কিছু কিছু রান্না করলে মনে হয় যে ভাতটা আর একটু বেশি নিলে ভালোই হতো, খাবার সময় অল্প ভাতে ঠিক চলে না। সেই রান্নাগুলোর মধ্যেই অন্যতম হচ্ছে এঁচোড় চিংড়ি। আজকে সেই এঁচোড় চিংড়ি আপনাদের সামনে আমি করে দেখাবো। দেখবেন অল্প সময়ে খুব সুন্দরভাবে এই এঁচোড় চিংড়িটা কিভাবে রান্না করা যায়, আর দুর্দান্ত খেতে হয়। বহু প্রচলিত এই এঁচোড় চিংড়ি অনেক রকমভাবেই রান্না করা হয়, আর আমার মনে হয় আমি সবচেয়ে বেশি সহজ পদ্ধতিতে এই রান্নাটা করি। দেখতে থাকুন। প্রথমে এই চিংড়ি মাছ, এঁচোড় চিংড়িতে চিংড়ি মাছ মাস্ট, চিংড়ি মাছ আর পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর সবচেয়ে বেশি দরকার এঁচোড় আর আলু। এখানে একটা ছোট্ট টিপস আপনাদের দিয়ে রাখি, এঁচোড় কাটার পর যদি এঁচোড় চিংড়ি তৈরি করার সময় এঁচোড় হলুদ জলে ভিজিয়ে রাখেন, তাহলে ওই এঁচোড়গুলোতে কালো কষ ভাবটা থাকে না, পুরো টাটকা লাগে দেখতে। এই টিপসটা আপনি ফলো করবেন, দেখবেন খুব উপকারী। এই দেখুন, আমি একটু হলুদ জলেতে ভিজিয়ে রেখে দিয়েছি, বেশিক্ষণ নয়, অল্পক্ষণই, কিন্তু তাতেই কাজে লাগবে। এরপর ওই হলুদ জল থেকে তুলে আমরা একটা প্রেশার কুকারে ওই এঁচোড় আর আলু একসঙ্গে সিদ্ধ করে নিই। অ্যাকচুয়ালি আমার একটা ছোট্ট প্রেশার কুকার রয়েছে, যেটা আমার বিশাল উপকারে লাগে, ফলে সব কিছুতেই আমি এই ছোট প্রেশার কুকারটা কাজে লাগাই। আপনারা দেখতেই থাকবেন, প্রত্যেকটা প্রায় রান্নাতেই আমার এই ছোট প্রেশার কুকারটা কাজে লাগে। যাই হোক, ওতে একটুখানি নুন দিয়ে দিলাম যাতে সিদ্ধটা ভালোভাবে হয়, আর এঁচোড় আর আলুর মধ্যে অল্প করে একটু নুন লেগে যায়, আর একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে আপনারা গ্যাসে বসিয়ে দিন সিদ্ধ করার জন্য, যাতে আলু আর এঁচোড় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং রান্না হতেও তাড়াতাড়ি সময় লাগবে না, খুব সহজেই তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। এই যে আমি গ্যাসেতে বসিয়ে দিলাম এবং বসানোর সঙ্গে সঙ্গেই সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পরেই বোঝা যাবে যে কীভাবে আমরা রান্নাটা এরপর শুরু করব। এই দেখুন, এরপরে আস্তে আস্তে সিদ্ধ হয়ে গেছে। যখন একটা স্টেনারের সাহায্যে আমি এগুলোকে জলগুলোকে ফেলে দেবো, জলগুলোকে ফেলে দিয়ে এঁচোড় আর আলুটা আলাদা করে দেবো। জলটা আমি ফেলে দেবো কারণ এখানে আলু যেহেতু জল রয়েছে, আমরা আলুর জলটা অ্যাভয়েড করি, যেতে সুবিধা হবে খেতে এবং টেস্টিও হবে। এরপর আমাদের মশলা কষানোর পালা। কড়াইয়েতে তেল দিয়ে তেলটাকে গরম করে কিছু ফোড়ন দিতে হবে। প্রথমে ফোড়ন দেওয়ার আগে এই যে আমরা আগে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নেওয়ার পর তারপর সেটাকে নাড়িয়ে দেবো। নাড়িয়ে আবার উল্টে পাল্টে যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে, একটা পাত্রেতে এই চিংড়ি মাছগুলো তুলে রাখবো। তুলে রাখার পর কিছু ফোড়ন দিতে হবে। আমার রান্নাতে আমি একটু ফোড়ন দেওয়া পছন্দ করি। বিভিন্ন রকম ফোড়ন দিয়ে আমরা রান্নাটাকে সুস্বাদু করে তুলি। দেখুন, তেলটা যখন আবার সব চিংড়ি মাছ এরকম করে নামানো হয়ে গেল, তখন আমরা ফোড়ন দেবো। এই ফোড়নেতে কী কী রয়েছে দেখুন, শুকনো লঙ্কা, একটুখানি গরম মশলা, রসুন আর সাদা জিরে আর তেজপাতা। প্রথমে শুকনো লঙ্কাগুলো দিলাম, আর রসুনগুলো একটু থেঁতো করে তেলের মধ্যে দিয়ে দিলাম যাতে ওটা একটু পোড়া পোড়া হয়ে যায়। তারপর তেজপাতা দিলাম, আর সবার শেষে জিরে, গোটা জিরে। এগুলো একটুখানি নাড়তে থাকলাম। নাড়তে নাড়তে একটুখানি পোড়া পোড়া, যখন শুকনো লঙ্কা একটু কালো কালো হয়ে যাবে, তখন এখানে সমস্ত মশলা, আদা আর রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে কষাতে লাগলাম। কষানোর পরে ওর ভেতরে একটু পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ তো লাগবেই। রসুন আর আদা যখন একটু কষানো হয়ে যায় হালকাভাবে, তখন ওই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ নাড়তে থাকবে। এই ক্ষেত্রে বলা যেতে পারে আগে পেঁয়াজ দেওয়ার পর, পেঁয়াজ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আপনারা আদা রসুন পেস্ট দিতে পারেন। আমি আবার ঠিক উল্টো, আমি ওই সময়টায় দিই না, আমি আগে মশলাটা কষিয়ে নিই, তারপর পেঁয়াজটা দিই। এরপর একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজ তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় আর মশলার ভেতরেও বেশ নুন ঢুকে যায়।
এরপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমরা কষানোটা একটুখানি সময় দেবো। এই দেখুন পেঁয়াজ একটুখানি নরম হয়ে গেছে, আর আদা রসুনগুলো পেস্টগুলো সব একেবারে এক হয়ে গেছে। এরপর আমি ওর ভেতরে আর কিছু কিছু জিনিস দেবো। সব গুঁড়ো মশলা যখন আমি দিই, গুঁড়ো মশলাগুলো আমি সব একত্রিত করে একটু জল ঢেলে দিই, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তেমনি এখানেও হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব গুঁড়ো একসঙ্গে করে আমি একটু জল দিয়ে একটা লেই বানিয়ে নিই। তারপর ওই লেইটা মশলার মধ্যে দিয়ে দিই, যাতে পেঁয়াজ রসুন যা আদা বাটা যা রয়েছে সেগুলো যেন পুড়ে না যায়, একটা জল জল ব্যাপারটা থাকে এবং সেটা কষতে সুবিধা হয়। দেখুন আমি সমস্ত মশলা একসঙ্গে সব যখন দিয়ে দিলাম, কি সুন্দর একটা রং আসলো আর পুড়েও গেল না। আপনারা সমস্ত রান্নার ক্ষেত্রেই এই টিপসটা করবেন। আমার মা, ঠাকুমা, শাশুড়ি মার কাছ থেকেই এই টিপসটা জানা, এবং তারপর থেকেই আমরা করতে শুরু করি। এরপর দেখুন কিছু ক্যাপসিকাম ওর ভেতর দিয়ে দিলাম। এই তরকারিতে যদি আপনারা একটু ক্যাপসিকাম দেন, দেখবেন খুব সুন্দর টেস্ট আসে। আর যদি না থাকে তাহলে কাঁচা লঙ্কাও দেবেন, শুধু তাতেই হবে, কিন্তু ক্যাপসিকামটা দিলে একটু বেশি ভালো লাগে। দেখুন আমি ক্যাপসিকামটা আমি পেঁয়াজের সময়ও দিতে পারতাম, কিন্তু আমি দিলাম না। তার একটাই কারণ, পেঁয়াজ আর ক্যাপসিকাম একসঙ্গে থাকলে তখন পেঁয়াজের আর ক্যাপসিকামের যে সুন্দর গন্ধ সেটা চলে যায়। এরপর আমরা আস্তে আস্তে এই এঁচোড় সেদ্ধ আর আলু সিদ্ধগুলো ওর ভেতর দিয়ে দিলাম। এঁচোড় সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে দেওয়ার পর ভালো করে ওইটা আস্তে আস্তে করে কষাতে লাগলাম, যাতে এঁচোড় আর আলুর মধ্যে যে কষানো মশলা ওগুলো সব সুন্দরভাবে ঢুকে যায়। দেখুন আস্তে আস্তে সমস্ত কিছু উল্টে পাল্টে, একটু সাবধানে, কারণ কড়াইটা আমার ছোট ছিল, তাই আমি এরমভাবেই দিতে লাগলাম। এমনভাবে সব যখন দেখলাম যে মশলা ঢুকে গেছে বা মশলা লেগে গেছে সমস্ত তরকারির মধ্যে, তখন আমি একটু সস দিলাম। এই ক্ষেত্রে আমি বলে রাখি, আপনারা তো টমেটো সস দিতে পারেনই বা টমেটো দিতে পারেন, কিন্তু ওর মধ্যে যদি একটু সোয়া সস দেন, মানে কালো সোয়া সসটা, তখন খুব সুন্দর একটা টেস্ট হয়, আমি দেখেছি, এবং খেতেও খুব ভালো লাগে। এই দেখুন এবার আমি ওই সসগুলো এক করে দিয়ে দিলাম, দিয়ে আবার কষাতে লাগলাম। তাতে এত সুন্দর টেস্ট হয়। আপনারা যদি একটু সয়া সস দিয়ে রাখবেন, যদি টমেটো দেন টমেটো সস দিতে হবে না। আমার কাছে টমেটো ছিল না বলে আমি টমেটো সস দিয়েছি, কিন্তু ওর ভেতরেও অল্প একটুখানি সোয়া সস দেবেন, দেখবেন খুব সুন্দর টেস্ট আসে। দেখুন এই টেস্টটা ইনহ্যান্স করে নেয়। ব্যাস, তারপর এরমভাবে কষাতে থাকবেন, কষাতে থাকতে এরপর একটু জল দেবেন। আমি একটু জল দিয়েছি প্রথমে, ওই সসের জায়গাটায় গুলে একটু জল দিয়েছি, কারণ ওতে একটু সস লেগেছিল, তাই আমি জল দিয়ে দিলাম ওরমভাবে। তারপর আস্তে আস্তে কি করলাম, অন্য জল দিলাম, পরিষ্কার জল, তাতে আরও ভালো হবে। এই দেখুন আমি জল দিয়ে এরপর আস্তে আস্তে আমি ওটাকে নাড়াতে লাগলাম। বেশি জল দেবো না, কারণ আমি একটু পছন্দ করি গা মাখা রান্না, বিশেষ করে এঁচোড় চিংড়ির জন্য। কিন্তু আপনারা ওটা যদি ঝোল করতে চান তাহলে একটুখানি জলটাও বেশি দিতে পারেন। আমি যেহেতু গা মাখা করতে পারি, আমি অল্প জল দিয়েছি। এই দেখুন কি সুন্দর লাগছে, রঙটাও খুব ভালো হয়েছে। এরপর আমি চিংড়িগুলো দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ রাখার পর যখন চিংড়ির গন্ধটা এঁচোড় চিংড়িতে পরিণত হয়ে যাবে, তখন একটুখানি আমি ওতে চিনি দেবো। নিরামিষ তরকারিতেও তো আমি চিনি দিই, কিন্তু আমিষ তরকারিতেও অল্প একটু চিনি দিলে আমার ভালোই লাগে। আর এই কালো জিনিসটা একটু অন্য জিনিস, এইটা হচ্ছে একটা খাঁকড়ি, মানে আমি কি হয়েছে ঘরেতে ঘি বানিয়েছিলাম, সেই ঘিয়ের যে কাঁকড়িগুলো হয় না, যে কালো কালো কাঁকড়িটা হয়ে, যেগুলো ওয়েস্ট অফ দুধের সর থেকে বেরোয় যে জিনিসটা, ঘি হওয়ার পর সেই জিনিসটা এর ভেতর দিয়ে দিলে অপূর্ব একটা সুন্দর লাগে জিনিস। একদিন আপনাকে ঘি তৈরি করাও দেখিয়ে দেবো আমার এই চ্যানেলে। এই দেখুন, তারপরে আমি কি করলাম, ওতে গরম মশলা দিয়ে দিলাম। ওই কাঁকড়িটা মানে কালো জিনিসটা দেওয়ার পর ওর ভেতরে
ঘিও থাকে, এত সুন্দর গন্ধ হয়, এত সুন্দর টেস্ট হয়, পুরো এঁচোড় চিংড়ির স্বাদটাই বদলে যায়। তারপর আমি গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে একটু ফুটোতে লাগলাম। এই দেখুন খুব সুন্দরভাবে রং ধরেছে আমার এই রান্নাতে, আশা করি ভালোই লাগবে। তারপর আমি সার্ভ করে দিলাম। এই দেখুন খুব সুন্দরভাবে একটা কাঁচা লঙ্কা ওপরে দিয়ে দিয়েছি জাস্ট দেখতে ভালো লাগার জন্য। আর এই হলো আমার এঁচোড় চিংড়ি। আপনাদের যদি ভালো লেগে থাকে এই এঁচোড় চিংড়ির সহজ পদ্ধতিতে আর ছোটোখাটো এই টিপসগুলো আপনারাও যদি ভালো লেগে থাকেন, তাহলে আপনারা বাড়িতে নিশ্চয়ই এই এঁচোড় চিংড়ি করবেন, এবার সবাইকে খাওয়াবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার।